Hi, myself Dr. Rajiv De, hematologist, hemato-oncologist, and bone marrow transplant physician, Narayana Super Speciality Hospital, Howrah. Hematology includes all blood-related disorders that may include anemia, thalassemia, aplastic anemia, any bleeding disorders like hemophilia, ITP, as well as blood cancers like leukemia, lymphoma, multiple myeloma, myelodysplastic syndrome, etc. The patients who are suffering from hematological disorder usually present with anemia, generalized weakness, bleeding from gum, skin bleeding, as well as recurrent fever and infections. So if anybody suffer from all these disorders, all these symptoms, they need to check whether they are suffering from any hematological disorder or not. And if they are diagnosed with any hematological disorder, they need to be treated by a hematologist. As most of the hematological disorders can be treated properly, and many of them like blood cancers, thalassemia, can be cured by bone marrow transplant. Thank you. আমরা একটা রোগের নাম শুনেছি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে প্রচুর, কারণ কি থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা একটা জেনেটিক ডিজিজ, বংশগত রোগ, যাতে রক্তটা তৈরি হওয়ার পরে ভেঙে যায়। এটা কোনো ক্যান্সার নয়, কিন্তু এটা এমন একটা ডিজিজ যে ওই যে বললাম অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়, রক্ত তৈরি হওয়ার সময় ওখানে লোহিত রক্তকণিকাগুলো আরবিসিগুলো ভেঙে যায়। সুতরাং পেশেন্টকে রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, তাদের জন্য রক্ত লাগে। আর একটা হচ্ছে কিছু কিছু নন ক্যান্সারাস হিমাটোলজিক্যাল ডিজিজ আছে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রক্ত বোন ম্যারো থেকে তৈরি হয় না, তাদের জন্য আমাদের রক্ত লাগে। এবং আমাদের একটা জিনিস জানতে হবে যে শুধুমাত্র যে আমাদের সারা বছর যা ব্লাড ডোনেশন হয় ব্লাড ব্যাঙ্কগুলোতে, তার 42% ব্যবহৃত হয় শুধুমাত্র এই একটা রোগের জন্য, যার নাম হলো থ্যালাসেমিয়া। এত হাজার হাজার রোগ আছে যার জন্য ব্লাড লাগে, তার মধ্যে একটা রোগের জন্য কিন্তু 42% ব্লাড লেগে যাচ্ছে। এইটা এখানে সিগনিফিকেন্ট কেন? কারণ পশ্চিমবঙ্গে 10% মানুষ থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়ার বাহকরা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, তাদের কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু দুজন থ্যালাসেমিয়া বাহকের বিয়ে হলে তাদের সন্তানের কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এটা যেহেতু বংশগত রোগ, তাকে সারা জীবন ব্লাড দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আজকে আমি থ্যালাসেমিয়া বিষয়টি নিয়ে কিছু বলতে চাই। থ্যালাসেমিয়া কথাটি আমরা অনেকেই জানি, এটি রক্তের একটি রোগ। এই রোগে আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা আছে তার ভেতরে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের বংশগত একটি ত্রুটির ফলে গ্লোবিন চেইনের সমস্যা দেখা দেয়, এবং তার ফলে এই হিমোগ্লোবিন খুব ভঙ্গুর হয়ে যায় বা ভেঙে যায়, এবং তার ফলে রক্ত যখন তৈরি হয় আমাদের হাড়ের ভেতরকার মজ্জা থেকে, সেই তৈরি হওয়ার সময় এই থ্যালাসেমিয়া রোগাক্রান্ত রোগীদের ক্ষেত্রে রক্তটা ভেঙে যায়, এবং সেই জন্য পেশেন্টদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়, এবং এই পেশেন্টদের কিন্তু বাইরে থেকে রক্ত দিয়েই বাঁচিয়ে রাখতে হয়। এবং এই রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে গেলে আরেকটি সমস্যা হয়, যেটা হলো রক্তে আয়রনের পরিমাণ বা লোহার পরিমাণ বেড়ে যাওয়া। এই অতিরিক্ত পরিমাণ লোহা শরীরের বিভিন্ন অঙ্গে, যেমন হার্টে, লিভারে, এইসব জায়গায় সঞ্চিত হয়ে হার্ট ফেলিওর, লিভার ফেলিওর, এই সমস্যাগুলো ঘটায়। যেহেতু এটি একটি বংশগত রোগ, এটি কিন্তু কোনো ওষুধপত্র দিয়ে সারিয়ে দেওয়া যায় না। সুতরাং থ্যালাসেমিয়া পেশেন্ট যদি কারো পরিবারে জন্মায়, তাকে সারা জীবনই রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। একটি মাত্র উপায় আছে এই রোগ থেকে মুক্ত হওয়ার, সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন। যদি কোনো সুস্থ ব্যক্তির, যার সঙ্গে এই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর HLA ম্যাচিং পুরোপুরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সেই সুস্থ লোকের বোন ম্যারো যদি প্রতিস্থাপন করা যায়, তাহলেই একমাত্র থ্যালাসেমিয়া রোগটি সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা সম্ভব। কিন্তু এই রোগটি অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং ঝুঁকিবহুল, এবং খুব অল্প জায়গাতেই এই চিকিৎসা হয়, যেমন নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। তবে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা জরুরি এই কারণে, কারণ আমরা থ্যালাসেমিয়া রোগকে সারিয়ে না ফেলতে পারলেও আমরা কিন্তু থ্যালাসেমিয়া রোগকে আটকাতে পারি, থ্যালাসেমিয়া বাচ্চা জন্মানো আটকাতে পারি। সেটা কিভাবে? আমাদের জেনে নিতে হবে যে থ্যালাসেমিয়া বাহক কারা। দুজন থ্যালাসেমিয়া বাহকের বিবাহ হলেই কিন্তু একমাত্র বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যদি একজন বাহক হন এবং আরেকজন বাহক না হন, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চা জন্মানোর কোনো সম্ভাবনা নেই। তারা থ্যালাসেমিয়া বাহক হতে পারে, কিন্তু থ্যালাসেমিয়া রোগী হবে না।
আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10% মানুষ থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়া বাহকরা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক, এদের কোনো রক্তাল্পতা সাধারণত থাকে না এবং এরা অন্যান্য সাধারণ মানুষের মতোই সুস্থ জীবনযাপন করতে পারে। বিয়ের আগে একটি বিশেষ পরীক্ষা, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষার মাধ্যমেই জানা যায় যে সে থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি কেউ একজন থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে আরেকজন থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে না করাই বাঞ্ছনীয়, এবং তাহলে তাদের সন্তানের কোনো থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা নেই। দুজন থ্যালাসেমিয়া বাহকের বিয়ে হলে তখনই একমাত্র থ্যালাসেমিয়া শিশু জন্মাতে পারে, থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশু জন্মাতে পারে। সুতরাং আমাদের সকলের উচিত বিয়ের আগে জেনে নেওয়া যে আমরা থ্যালাসেমিয়া বাহক কিনা, কারণ আমাদের সচেতনতাই পারে আমাদের দেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে। স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা এটাকে বাংলায় অনেক সময় বলে অস্থি মজ্জা প্রতিস্থাপন, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। প্রথম জানতে হবে যে জিনিসটা কি এবং এই এতগুলো কথা কেন ব্যবহার করছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তার কারণ, আমরা যখন স্টেম সেল জিনিসটাও ভালো বুঝতাম না, তখন আমরা জানতাম যে ওই মজ্জার মধ্যেই চাবিকাঠি লুকিয়ে আছে। যেমন থাকতো না রূপোর জীবনকাঠি, সোনার জীবনকাঠি, সেগুলো ওখানে আছে। সুতরাং আমরা যদি একটা হেলদি ম্যারো আরেকজনকে দিই যার সঙ্গে ম্যাচিং আছে, তার ইমিউন প্রতিরোধ ক্ষমতা সেটাকে রিজেক্ট করছে না, তাহলে কিন্তু তার জীবন বাঁচানো যেতে পারে। সেই জন্য সেটাকে বলা হতো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। পরে আমরা বুঝতে পারলাম যে এই বোন ম্যারোর মধ্যে স্টেম সেল থাকে এবং এই স্টেম সেলগুলোকে কিছু কিছু ওষুধ দিয়ে এই পেরিফেরাল ব্লাড, অর্থাৎ আমাদের যে রক্ত, তাতে নিয়ে আসা যায়। তাহলে তখন বোন ম্যারোকে খুঁড়ে এই এত ম্যারো বার করার দরকার নেই। একটা মেশিনের সাহায্যে আমরা ব্লাড থেকেই স্টেম সেল কালেক্ট করতে পারি এবং এই স্টেম সেলগুলো কিন্তু হিমাটোপয়েটিক স্টেম সেল, অর্থাৎ এই স্টেম সেলগুলোর সারা জীবনের কাজ হচ্ছে তারা নতুন করে রক্তেরই কোষ তৈরি করবে, তারা কিন্তু গিয়ে লিভার, স্প্লিন, ব্রেন এসব তৈরি করতে পারে না। তো এইটাকে যখন আমরা প্রতিস্থাপন করি সেটাকে বলে হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, বা যদি আমরা বোন ম্যারো থেকে করি তখন সেটাকে বলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এবার প্রশ্ন হচ্ছে যে কাদের করব, কেন করব এবং এটার প্রসেসটা ঠিক কী। প্রথম কথা হচ্ছে যে ধরুন আমার এমন একটা ক্যান্সার হয়েছে, যেমন ধরুন মাল্টিপল মায়োলোমা, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করছি, কিন্তু এই মাল্টিপল মায়োলোমাতে দেখা গেছে যে এটা স্লো গ্রোয়িং একটা ব্লাডের ক্যান্সার, প্লাজমা সেলের, যারা মেমারি সেল তৈরি করে। তো তাদের ক্ষেত্রে একটা হাই ডোজ কেমোথেরাপি দিলে রোগটা ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যায়। আমরা জানি যে ওই জীবনকাঠিটাকে যদি আমরা আলাদা করে রেখে দিই তাহলে কিন্তু মানুষটার প্রাণ বাঁচতে পারে। তাহলে কি এটা হচ্ছে হাই ডোজ কেমোথেরাপি উইথ স্টেম সেল রেস্কিউ, অর্থাৎ আমি আপনাকে ওই হাই ডোজ কেমোথেরাপিটা দেওয়ার আগে স্টেম সেলটাকে বার করে রেখে দিলাম, একটা বিশেষ রেফ্রিজারেটরে রাখা হয়, তারপর আপনাকে কেমোথেরাপিটা দিলাম, তাতে সব মরে গেল, ইনক্লুডিং স্টেম সেলও মরে গেল, কিন্তু আমার হাতে তো চাবিকাঠি আছে, আমি সেটা আবার দিলাম। এইটা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের পরিভাষায় এটাকে বলে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট, অর্থাৎ আমি ডোনার, আমি রিসিপিয়েন্ট, সেই জন্য অটোলোগাস। নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে অন্য মানুষের থেকে নেওয়া। এটা আবার কত রকম হতে পারে? এটা হতে পারে ধরুন আপনারা যদি একদম সব কিছু ম্যাচড জমজ হন, তাহলে কিন্তু আপনার স্টেম সেল নিয়ে আমাকে দিলে আমার বডি রিজেক্ট করবে না, কারণ আমরা তো এক। এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি সিনজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এছাড়া যেটা করা যায় সেটা হচ্ছে এইচএলএ ম্যাচড সিবলিং ডোনার ট্রান্সপ্লান্ট। প্রত্যেকটা মানে পরিষ্কার করে বুঝিয়ে দিই। এইচএলএ ম্যাচিং মানে হচ্ছে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, যে ইমিউন সিস্টেম, তার হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, অর্থাৎ যে শ্বেতকণিকা থাকে তার মাথায় কিছু কিছু মার্কার থাকে, সেই মার্কারগুলো ঠিক করে যে আমার প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করবে।
এর অর্ধেকটা আমরা পাই বাবার থেকে, অর্ধেকটা পাই মার থেকে। এইটা অনেক সময় আমার ভাই বা বোনের সঙ্গে পুরোপুরি ম্যাচ হয়ে যেতে পারে, কারণ ওই র্যান্ডামলি আসছে তো বাবার থেকে আর মার থেকে। যদি ম্যাচড কোনো ভাই বোন থাকে তাহলে সেখানে আমাকে যদি স্টেম সেলটা ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে কিন্তু আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম, আমার বডি ওটা রিজেক্টও করবে না, কারণ ওই ম্যাচিংটা আছে। তো এটাকে বলে HLA ম্যাচ সিবলিং ট্রান্সপ্লান্ট। কখন এই ট্রান্সপ্লান্টটা করা হয় সেটা 5 মিনিট বাদে আপনাদের বলছি। এবার HLA ম্যাচ ছাড়াও ধরুন আমার অন্যের স্টেম সেল দরকার, আমার ভাই বোন নেই, আজকের দিনে নিউক্লিয়ার ফ্যামিলি, বা আমার একটি ভাই আছে তার সঙ্গে ম্যাচ হয়নি, তাহলে কি করা যেতে পারে? তাহলে আপনারই মতো কোনো মানুষ পৃথিবীর কোথাও আছে যার সঙ্গে আপনার HLA ম্যাচ হতে পারে, কারণ একদিন তো আমরা সবাই এক জায়গা থেকে এসেছি। তো ধরুন আপনারই মতো HLA ওই টাইপের লোক হয়তো আমেরিকায় বা জার্মানিতে বসে আছে, তাহলে তার থেকে স্টেম সেল নিয়ে আপনাকে প্রতিস্থাপন করা যেতে পারে। এটাকে বলে ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট বা মাড ট্রান্সপ্লান্ট, ওইগুলোর আদ্যক্ষর নিয়ে। এই মাডের অসুবিধাটা হচ্ছে যে এই খুঁজতে প্রচুর সময় লাগে, এবং ধরুন আমেরিকা থেকে, জার্মানি থেকে বা ভারতেই অন্য শহর থেকে আনা স্টেম সেল এবং সেগুলো করার মধ্যে খরচটাও অনেক বেশি এবং কমপ্লিকেশানও ম্যাচ সিবলিং ডোনারের থেকে বেশি হয়। আচ্ছা ধরুন আমি ওই অত খরচ করতে পারবো না, আর আমি চাই আমার ট্রান্সপ্লান্ট হোক। আগেই বলেছি যে আমার কিন্তু রেডিমেড হাফ ম্যাচ ডোনার দুজন আছে। কারা বলুন তো? আমার বাবা এবং আমার মা। অনেক সময় ডেসপারেট অবস্থায় যখন ট্রান্সপ্লান্ট দরকার, ডোনার পাওয়া যাচ্ছে না, আমরা কিন্তু এই হাফ ম্যাচড প্রতিস্থাপনও করি এবং তাকে আমরা বলি হ্যাপ্লো আইডেন্টিক্যাল ট্রান্সপ্লান্ট। এবার প্রশ্ন হচ্ছে কখন করব ট্রান্সপ্লান্ট? অটোলোগাস কখন করব বললাম, যেখানে আপনাকে হাই ডোজ কেমোথেরাপি দিতে হবে। মনে রাখবেন যে আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেক দিন কিন্তু ক্যান্সার কোষ তৈরি হয়। তাহলে প্রত্যেকের তো ক্যান্সার হয় না, কেন না? আমাদের প্রতিরোধ ক্ষমতার এটাই একটা ক্ষমতা যে সে সেই ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দেয়। এবার আমার প্রতিরোধ ক্ষমতা, আমার ইমিউন সিস্টেমের যদি কোনো একটা প্রবলেম হয় যে ও ক্যান্সার কোষগুলোকে চিনতে পারছে না, তাহলে অন্যের শরীরের ইমিউন সিস্টেমটাকে যদি আমার শরীরে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। যেখানে অন্যের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে আমি কাজে নিচ্ছি, এবং এইটা করার আগে যেটা করতে হয় যে আমার শরীরে অন্যের স্টেম সেল নিয়ে দিলাম, শরীর একটা ম্যাসিভ ঝড় তুলে পুরো নষ্ট করে দেবে। তাহলে শরীরকে তৈরি করতে হবে। নতুন ধান রোপার আগে আমরা জমিটাকে যেভাবে তৈরি করি সেইভাবে আমাদের শরীরটাকে তৈরি করা হয়। এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি কন্ডিশনিং। এবং এই কন্ডিশনিং আবার দুরকম হয়, একটা হচ্ছে পুরো ক্ষেতটাকে নতুন করা, আর একটা হচ্ছে এমন করা যে যেখানে কিছু কিছু গাছ রইল কিন্তু তারা ওই নতুন স্টেম সেলগুলোকে রিজেক্ট করবে না। এই কন্ডিশনিং করার পরে তারপর স্টেম সেল কালেক্ট করা হয়। আজকাল বেশিরভাগ সময় একটা সেল সেপারেটর বলে যন্ত্র হয় যার থেকে প্লেটলেটও তৈরি করা যায়, তার থেকেই স্টেম সেল তৈরি করা যায় এবং সেইটাকেই কিন্তু দেওয়া হয়। আর যারা মনে করেন যে এই স্টেম সেল ট্রান্সপ্লান্ট একটা বিশাল ওটিতে নিয়ে গিয়ে অনেক কিছু করা হয়, তারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন যে এটা জাস্ট একটা ব্লাড ট্রান্সফিউশনের মতো। একটা প্যাকেটে স্টেম সেল আছে, সেটাকে রক্তের মতো চালিয়ে দেওয়া হয়। এটা শরীরের ভেতর ঢুকে ও কিন্তু জানে যে আমার বাড়ি কোথায়। ওর মধ্যে কিন্তু জিপিএস ফিট করা আছে। ও স্যাট করে গিয়ে মজ্জার মধ্যে ঢুকে যায় এবং সেখানে গিয়ে নতুন তৈরি হয়। এবং নতুন এমন তৈরি হয় যে ধরুন আপনার ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ, আপনি নিলেন বি পজিটিভের কাছ থেকে, আপনার ব্লাড গ্রুপ কিন্তু চেঞ্জ করে বি পজিটিভ হয়ে যাবে, কারণ পুরোটাই তো নতুন। আর এই যে শোনেন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, এদের কিন্তু এই অর্গানগুলোকে যাতে বডি রিজেক্ট না করে সেই জন্য রেগুলার ইমিউনোসাপ্রেসেন্ট দিতে হয়, যেগুলোর অনেক ক্ষতিকর দিক আছে। কিন্তু আমাদের কিন্তু প্রথম দিকে দিতে হয়। একবার প্রতিস্থাপন হয়ে গেলে
কোনো ইমিউনোসাপ্রেশন লাগে না, কিন্তু হ্যাঁ সে একজন নবজাতকের মতো, তার নানা রকম ইনফেকশন হতে পারে, এবং যেসব ভাইরাস ফাঙ্গাস ইনফেকশনে এমনি সাধারণ মানুষের কিছুই হয় না, এদেরকে কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হয়। আমরা যে রুমে ট্রান্সপ্লান্ট করি সেটা কিন্তু একদম হেপা ফিল্টার্ড, যাতে হাওয়া চলাচল করার আগে সেটাকে পিউরিফাই করা হয়, যাতে ফাঙ্গাস না ঢোকে। ভাইরাস তো কিছু ঢুকবেই, কিন্তু সেইভাবে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরাও দিনে যতবার ঢুকবো সমস্ত পোশাক আশাক চেঞ্জ করে, অর্থাৎ মনে করুন কোভিডে আমরা যেরকম সতর্ক হই তার 10 গুণ বেশি সতর্ক হয়ে আমাদের ট্রান্সপ্লান্ট করতে হয়, এবং সেইভাবেই সতর্ক থাকতে হয় প্রায় 1 বছর অবধি, 100 দিন অবধি। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এছাড়া আরেকটা জিনিস হয় যেটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, সেটা হচ্ছে ইনফেকশন ছাড়া গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। গ্রাফট ভার্সেস হোস্ট মানে, গ্রাফট মানে যেটা দেওয়া হচ্ছে, আর হোস্ট মানে যে নিচ্ছে। কখনো কখনো শরীরের কোষগুলোকে নির্মূল করার পরেও শরীরের যে টি সেল থাকে তারা কিন্তু এই নতুন সেলগুলোকে ধ্বংস করে দেয়, তাতে কিন্তু বিচিত্র সমস্ত রিয়াকশান হতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা সফিস্টিকেটেড ফর্ম অফ ট্রিটমেন্ট, এবং এটা করা হয় কিসে? ক্যান্সার তো বললাম, কিন্তু অনেক জন্মগত রোগ আছে যেখানে স্টেম সেল কাজ করে না। যেমন ধরুন থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে আমি যদি জিন, এটা একটা বংশগত রোগ, জেনেটিক ডিসঅর্ডার, আমি যদি জিনটাকে রিপেয়ার করতে পারতাম খুব ভালো হতো, এখন করছিও, কিন্তু সেটা করতে খরচ হয় 2.5 থেকে 3 কোটি টাকা। এখনও ফেজ 3 ট্রায়াল এবং সবে হচ্ছে ইউরোপে এবং কিছু কিছু ডেভেলপড দেশে। আমাদের এখানে ভারতবর্ষে একটি বাচ্চার যার থ্যালাসেমিয়া আছে, তাকে যদি ছোটোবেলা থেকে আমরা ঠিক চিকিৎসা করি তাহলে কিন্তু মাত্র 10 লাখ টাকায়, কেন মাত্র বলছি, কোথায় 3 কোটি আর কোথায় 10 লাখ, মাত্র 10 লাখ টাকায় তাকে ট্রান্সপ্লান্ট করে, এবং সেটাও কিন্তু ভারত সরকার সিএসআরের থ্রু দিয়ে সেই সাহায্যটাও করেন, তাকে কিন্তু ট্রান্সপ্লান্ট করে সুস্থ করে দেওয়া যায়। এছাড়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা রোগ আছে, যেটা কিন্তু ক্যান্সার নয়, কিন্তু স্টেম সেলগুলো পুরো নষ্ট হয়ে যায়, সেখানেও কিন্তু আমরা এইভাবে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে পারি। এছাড়াও নানা রকম কনজেনিটাল কিছু কিছু রোগ আছে, যেমন ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং আলাদা জিনিস, যেখানে কিন্তু আমাদের এই ট্রান্সপ্লান্ট ছাড়া HLH বলে রোগ আছে, এটাও জেনেটিক, এটাও বাঁচানোই যায় না বাচ্চাগুলোকে যদি আমরা ট্রান্সপ্লান্ট না করতে পারি। তবে এটাও ঠিক যে ট্রান্সপ্লান্ট কিন্তু মুখের কথা নয়, আর ক্যান্সারে যখন আমরা ট্রান্সপ্লান্ট করি আমরা রোগটাকে কিছুটা কমিয়ে তারপর করি, যাতে রোগটা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। সুতরাং আজকে যদি আমরা বলি যে আমরা আপনার স্টেম সেল ট্রান্সপ্লান্ট করব, তাহলে প্রথম হচ্ছে যে সেটা কী ধরনের, আপনার থেকে নিয়েই করব, না আপনার কোনো ভাই বোনের থেকে নিয়ে করব, না দূরের কোনো মানুষের সঙ্গে ম্যাচ করিয়ে করব, না আপনার বাবা মার কাছ থেকে করব। প্রসেসটা কি? আপনি ভর্তি হবেন, আপনার সমস্ত অর্গান ঠিক থাকতে হবে, আপনি মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে, আপনার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হবে, কারণ প্রায় 3 সপ্তাহ একটা বদ্ধ ঘরে থাকতে হবে, আপনি বেরোতে পারবেন না, বেরোলেই ইনফেকশন আপনাকে ছেঁকে ধরবে, আপনার সঙ্গে যে থাকবে তাকেও আমরা বেরোতে দেব না, এবং সেইভাবে থাকতে হবে। আপনি গান শুনুন, টিভি দেখুন, বই পড়ুন, কোনো ব্যাপার না, এবং তারপর আপনার জন্য হয় ডোনারের কাছ থেকে বা আপনার কাছ থেকে স্টেম সেলটা নিয়ে আমরা প্রিজার্ভ করব। অনেক সময় ক্রায়ো প্রিজার্ভ, লিকুইড নাইট্রোজেনেও প্রিজার্ভ করা হয়, বা অনেক সময় আমরা 3-4 দিন হলে এমনি ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটরে প্রিজার্ভ করি বা ডাম্প ফ্রিজিং করি, যাই করি। তারপর যদি আপনার ক্যান্সার থাকে তাহলে কেমোথেরাপি দিয়ে করব, আর ক্যান্সার না থাকলেও কন্ডিশনিংয়ের মধ্যেও কিন্তু আমরা কেমোথেরাপি ব্যবহার করি, যাতে আপনার শরীরের নিজস্ব স্টেম সেলগুলো নষ্ট হয়ে যায়, তারপর আমরা নতুনটা দিই, এবং তারপর আপনি একটা নতুন মানুষ, আপনার একটা নতুন রক্ত, আপনার একটা নতুন প্রতিরোধ ক্ষমতা। এই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন বা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন।